একমাত্র রানী, এটা ভাবতেই তার সুখ সুখ অনুভূতি হয়। আজকাল দুজনের সম্পর্কটা একটা মধুর সম্পর্কে পরিণত হয়েছে। জঙ্কুক কাজ ছাড়া বাকি সবটুকু সময় বাড়িতেই থাকে। সে তার বিবিজানকে সময় দিচ্ছে। বিবিজান ছাড়া এখন এক মুহূর্ত থাকতে পারছে না সে। তাছাড়া জঙ্কুক শিওর তার বিবিজানও এইটাই চায়। এই যে সে বাড়িতে থাকলে তার আশেপাশে ঘুরঘুর করে, এটা সেটা নিয়ে প্রশ্ন করে। জঙ্কুকের বলা প্রত্যেকটা কথা আগ্রহ সহকারে মনোযোগ দিয়ে শুনে তার কাছে টেনে টুংটাং আদর করে দেওয়াতে এই সমস্ত অ্যাটেনশন তার বিবিজান তার কাছে চায়, সেটা জঙ্কুক বুঝতে পারে। জঙ্কুক খামারে যাওয়ার সময়তে মুখ কালো করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেই রাতের পর 3টা রাত কেটে গেছে। জঙ্কুক অপেক্ষা করছে তের জন্য। জঙ্কুককে অপেক্ষা করাচ্ছে তে। জঙ্কুকের ছটপটানি সে খুব ভালোই টের পাচ্ছে। নিজের মাঝে যে নতুন অনুভূতির জন্ম হয়েছে সেটা বোঝে সে। জঙ্কুককে দেখেই অশান্ত মনটা শান্ত হয়ে যায়। উত্তপ্ত বুকে বরফ গলা পানি পড়ে। এই যে রাতে ঘুমানোর সময় জঙ্কুকের কাছে আসা, জড়িয়ে ধরা, ছোট্ট ছোট্ট আদর করা, জঙ্কুকের হাতের স্পর্শ, শরীরের গন্ধ, এই সমস্ত কিছু তাকে শান্তি দেয়। সে সুখ খুঁজে পায়, সেটা তো সে অনুভব করছে খুব ভালোভাবেই। এই যে আজকে বিকাল বেলা বাইরে যাওয়ার সময় তেজে জঙ্কুকের সামনে গাল ফুলিয়ে দাঁড়িয়েছিল, জঙ্কুক তো লক্ষ্য করেছে ব্যাপারটা। সে শুধু তের মুখের দিকে তাকিয়ে সফট স্মাইল দিয়ে চলে গেছে। আর এখন রাত 8টা। জঙ্কুক ছাদে তার ছোট্ট লাইব্রেরিতে যাওয়ার আগে থেকে বলে গেছে ছাদে যাওয়ার জন্য। এত রাতে ছাদে কেন ডেকেছে তে সেটা জানে না, তবে জঙ্কুক যেতে বলেছে তাই সে জামা খুলে সবুজ রঙের একটা সুতির শাড়ি পরেছে গ্রামীণ স্টাইলে। তে ধীর পায়ে ছাদে যায়। জঙ্কুকের ছোট্ট ঘরটার সামনে দাঁড়িয়ে বেলি ফুল ছিঁড়ে খোপায় গুজে, তারপর দরজা শব্দ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জঙ্কুক দরজা খুলে তেকে দেখে মুচকি হাসে। ভেতরে যাওয়ার জন্য সরে দাঁড়ায়। তে ভেতরে গেলে জঙ্কুক বরাবরের মতোই মুগ্ধ হয়ে তাকে দেখে। তে একটা চেয়ার টেনে বসে, জঙ্কুকও বসে। জঙ্কুকের হাতে দেবদাস উপন্যাস দেখে তে বলে, দেবদাস উপন্যাস পড়ছেন কেন? ওসব হওয়ার মতলব আছে নাকি? তের কথা শুনে জঙ্কুক মুচকি হেসে বলে, অলরেডি তো দেবদাস হয়ে আছি, আর কি হব? মানে? পুরান ঢাকার বিরিয়ানির সামনে রাখা। শর্ত হচ্ছে বিরিয়ানি খাওয়া যাবে না, শুধু দেখা যাবে। এই কষ্ট কি দেবদাসের থেকে কম? তেকে বিরিয়ানির সাথে তুলনা করাতে তে খিলখিল করে হাসে। যে হাসি দেখে জঙ্কুক আরেকবার প্রেমে পড়ে। জঙ্কুকের মনে হচ্ছে সে দিনে রাতে 1000 বার তের প্রেমে পড়ছে। এভাবে শাড়ি পরাতে তেকে বেশ বোবো লাগছে। তে ভাব নিয়ে বলল, একটু অপেক্ষা করুন জনাব। আচ্ছা, এখানে আসতে বলেছেন কেন? রাতের আধারে তোমাকে দেখবো, সারা গায়ে যোছনা মাখিয়ে ঘুরবো। রাজরানী, তুমি কি আমার সঙ্গী হবে? হব। জঙ্কুক তেকে পাজা কোলে তুলে নেয়। ছোট্ট শরীরের অধিকারী তেকে শক্ত সামর্থ্য জঙ্কুক অনায়াসে কোলে নিয়ে হাঁটে। তে লজ্জা পায়। জঙ্কুকের শরীরের ছোঁয়ায় সে কুকড়ে যায়। জঙ্কুক তেকে ছাদের মাঝখানে নিয়ে দাঁড় করায়। তে দেখলো ছাদে একটা শীতল পাটি আগে থেকেই পেছানো। দুজনই পাটিতে বসে পড়ে। পূর্ণিমার চাঁদ দুহাত উজাড় করে যোছনা ছড়াচ্ছে। দূরে একটা গাছের ডাহুক পাখি থেমে থেমে ডাকছে। রাতের ঠান্ডা বাতাসে এলোমেলো মন নিয়ে বসে আছে এক জোড়া কপত কপতি। তাদের গা ছুঁয়ে যাচ্ছে ঝিরি ঝিরি তালে। সেই বাতাসে বুঝি মাদক মিশানো। তা না হলে তের এমন নেশা নেশা লাগছে কেন? তে নেশা কাটানোর জন্য আকাশের দিকে তাকায়। আকাশের গোলগাল চাঁদ। তে চাঁদের দিকে তাকিয়ে বলে, আজকের চাঁদটা সুন্দর না? জঙ্কুক চাঁদের দিকে না তাকিয়ে তার সামনে বসে থাকা রমণীর দিকে তাকিয়ে বলে, আজকের চাঁদের থেকেও আমার ব্যক্তিগত চাঁদটাকেই বেশি সুন্দর লাগছে। আকাশের চাঁদ এই চাঁদের কাছে হেরে গেল। জঙ্কুকের প্রশংসা শুনে তে লজ্জা পায়। জঙ্কুক বলে, এত সেজে গুজে আমার কাছে আসতে ভয় করে না? বারকে কেউ ভয় পায়? তুমি পাও? না, পাই না। কেন? আপনি প্রমিস করেছিলেন জনাব। আমার বিশ্বাস আছে আপনি প্রমিস ভাঙার সিদ্ধান্ত নেবেন না। জঙ্কুক মাথাটা কাত করে বলে, এত বিশ্বাস? তে বেশ গম্ভীর গলায় বলে, সম্পর্কে বিশ্বাস না থাকলে সেই সম্পর্ক টেকে না। জঙ্কুকের গালে হাত দিয়ে আলতো করে স্লাইড করে বলে, ওরে আল্লাহ, আমার বউটা তো দেখছি বেশ জ্ঞানী। তে লাজুক সুরে বলে, ইস, বউ বলবেন না তো, আমার লজ্জা লাগে। জঙ্কুক হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে তে ঠোঁটের টান পাশে আলতো করে টাচ করতে করতে বলে, বউকে বউ না বলাটা খুব অন্যায়। আর বউ বললে যদি আপনার মুখটা এমন লজ্জা রাঙা হয়, তাহলে তো আমি নিঃশ্বাসে নিঃশ্বাসে বউ বলবো। তের গাল ঠোঁট স্পর্শ করা জঙ্কুকের হাতটাতে এক হাতে আঁকড়ে ধরে বলে, আপনি খুব
দুষ্টু। প্রথম দিন আপনাকে শান্ত বোকা পুরুষ ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি আপনি খুব দুষ্টু আর অশান্ত। জঙ্কুক তের হাতটা অন্য হাত দিয়ে চেপে ধরে, তারপর আবারও তের গালের মধ্যে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, কথা কম বললে কি কেউ বোকা হয়ে যায় বেবি চান? অন্য কারোর সাথে তো আমি কথা বলি না, দুষ্টুমিও করি না। প্রিয় ব্যক্তিগত নারীর কাছে সব পুরুষই অশান্ত। আচ্ছা, তুমি আর কি কি ব্যাপারে লজ্জা পাও বলো তো? তে অন্যদিকে তাকিয়ে বলে, বলা যাবে না, ওগুলো পরে বলবো। আচ্ছা। ছাদের আশেপাশে অনেক জোনাকি পোকা ওড়াউড়ি করছিল। তের কাছে জোনাকি পোকা খুব পছন্দ। জঙ্কুকের দৃষ্টি অনুসরণ করে বলল, পছন্দ? ভীষণ। জঙ্কুক বসা থেকে উঠে ঝটপট কয়েকটা জোনাকি পোকা ধরে ফেলে। দুহাত এক করে তের দিকে বাড়িয়ে দেয়। তে হাত গোল করে জোনাকি পোকা নিজের হাতে নেয়। জোনাকির আলোতে তের চেহারাটা আরো উজ্জ্বল লাগছিল। জঙ্কুক হা করে তাকিয়ে তেকেই দেখছিল। তার ইচ্ছা করছিল আদর করে দিতে। জঙ্কুক তের ছোট টিপটিপে নাকটা টেনে দিয়ে বলে, আহ, আমার আদুরি বাচ্চা। জঙ্কুকের আহ্লাদিক কথায় তে হেসে ফেলে। সে বলে, জোনাকি নিয়ে একটা গান বলুন তো। আমি গান পারি না তো বেবি জান, তুমি বলো। না, আমার লজ্জা লাগে। কারণে অকারণে এত লজ্জা অপচয় করলে বিশেষ মুহূর্তে লজ্জা খুঁজে পাবে না তো বেবি জান। তে আবারও লজ্জা পায়। জঙ্কুকের বাহুতে ধাক্কা দিয়ে বলে, বলেছে আপনাকে। একটা গান বলো শুনি। গান তো গাইতে পারি, কিন্তু গানের গলা ভালো না, আপনি শুনলে হাসবেন। হাসবো না, বলো। জলে জলে জোনাকি দিয়ে যায় আলো, তারও বেশি তোমাকে বেসেছি যে ভালো। জনম জনম তোমাকে দেখেও ভরবে না আমার নয়ন, ভালোবাসাতে পুরে পুরে খাঁটি হয় পরা মন। জঙ্কুক মুগ্ধ হয়ে বলে, খুব সুন্দর হয়েছে। আর তুমি কিনা বলো গাইতে জানো না। বলেছে আপনাকে, এবার আপনার পালা। আমি গান পারি না। এত বই পড়েছেন আর গান পারেন না? কবিতা পারি, শোনাবো? জঙ্কুকের নরম দু হাত নিজের বলিষ্ঠ হাতের মধ্যে নিয়ে তের মুখোমুখি হয়ে বসে তের চোখের দিকে তাকিয়ে কবিতা বলা শুরু করলো। যদি আসি তোমার ঘরে, মনের গোপন কুটির খুলে কি জায়গা দেবে মোরে? যদি আসি তোমার ঘরে, বসন্তের বাতাস নামাবে কি দুনিয়ার তরে? যদি আসি তোমার ঘরে, তুমি কি আমাকে ভাসাবে প্রেমের জলে? যদি আসি তোমার ঘরে, তুমি কি আমাকে ডোবাবে সুখের অতলে? শোনো প্রিয়তমা, যদি আসি তোমার ঘরে, আর যাই করো তাড়িয়ে দিও না। কম হলেও একটু ভালোবেসে ধন্য করো মোরে। তে মুগ্ধ হয়ে জঙ্কুকের কবিতা শোনে। কবিতা শেষ হতেই তে বলে, কবিতাটি কি আমাকে উৎসর্গ করা? আপনার কবিতায় আমি মুগ্ধ হলাম। আমাদের তো আর হলে না। কারো উপর মুগ্ধ হলে কি তাকে বলতে হয় যে আমি মুগ্ধ হয়েছি? না, সে বুঝে নেয়। গুড বাই। তে, আমার সম্পর্কে আরো কিছু জানা বাকি আছে তোমার। তে ভেবে বলে, আপনার বয়স কত? জঙ্কুক ঠোঁট কামড়ে বলে, 30। তে চোখ বড় বড় করে বলল, আপনি আমার চেয়ে 11 বছরের বড়। জঙ্কুক স্বাভাবিক গলায় বলে, হ্যাঁ, কিন্তু দেখে তো মনে হয় 25 বছরের যুবক। আল্লাহর ইশারা, উনি যে এমন পুতুল পুতুল বউ দিবে তাই বোধহয় একটু যুবক রেখেছে। তে চুপ করে থাকে। তেকে চুপ থাকতে দেখে জঙ্কুক বলে, বেবি জান, বয়সটা বেশি বলে কি মনটা খারাপ হয়ে গেল? তে জঙ্কুক বুকে ধাক্কা দিয়ে বলে, ধুর, বয়স বেশি তাতে আমার কোনো সমস্যা নাই। আর 30 বছর এমন কি বেশি? দুজনের মধ্যে ভালোবাসাটাই আসল। তে বলে, আপনার কোনো স্বপ্ন আছে যা এখনো পূরণ হয়নি? জঙ্কুক ঠোঁট কামড়ে বলে, বাসর ঘর। তে লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে বলে, কি বলেন, ওটা কি বাকি আছে? আছে তো। ফুলের বাসর ঘরের খুব ইচ্ছা ছিল। তোমার মতো একটা আস্ত ফুল নিয়ে ফুলের রাজ্যে হারানোর স্বপ্ন ছিল, কিন্তু তুমি তো তা হতে দিলা না। বাসর ঘর বৃথা গেল। জঙ্কুকের কথা শুনে তে আফসোসের সুরে বলে, আবারও ফুল দিয়ে সাজানো যায় না? কে সাজাবে? আমরা দুজন। ধুর, লাগবে না। এবার বাসর সাজালে দেখা যাবে তুমি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। তার চেয়ে বরং এভাবেই ভালো, শুধু তুমি একটু কাছে আসতে দাও,
তাহলেই হবে। তে লজ্জা মিশ্রিত হাসি মুখে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুক বলে, বেবি জান এখনো কি? তে মাথা নিচু করে রাখে, কোনো উত্তর দেয় না। জঙ্কুক বলে, এখানে শুয়ে পড়তে খুব ইচ্ছা করছে, শুধু বালিশের অভাব। তে জঙ্কুকের মনের ভাব বুঝতে পেরে বলে, ইস ঢং করা হচ্ছে তাই না, বললি তো হয় কোলে শোবেন। জঙ্কুক হাসে, তের কোলে মাথা রেখে শুয়ে বলে, আমার বেবি জানটা দেখছি ভারী জ্ঞানী হয়ে গেছে, সব বুঝে ফেলে। তে আড়ষ্ট হয়ে বসে আছে। জঙ্কুক শোয়ার ফলে তার শরীরটা ভারী লাগছে, সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। জঙ্কুকের স্পর্শ সে ঠিকভাবে নিতে পারে না। জঙ্কুক তার দিকে তাকিয়ে বলল, এভাবে বসে আছো কেন, একটু সহজ হও। তে দম ফেলে সহজ হওয়ার চেষ্টা করে। সে কিভাবে বলবে? জঙ্কুক কাছে আসলে সে নিজেকে ঠিক রাখতে পারে না। ওই রাতে ঘনিষ্ঠ হওয়ার পরে তেজে ঠিকভাবে ঘুমাতে পারছে না। জঙ্কুককে পাশে রেখে সে কিভাবে বলবে? মেয়ে মানুষ তো বলতে পারে না। জঙ্কুকের জড়িয়ে ধরা, আদর করা, জঙ্কুকের শরীরের গন্ধ, নিঃশ্বাস সবকিছু তাকে মাতাল করে। এই যে এখন যেতে পুরোপুরি সুস্থ। জঙ্কুক জিজ্ঞাসা করার পরেও সে বলতে পারলো না। কি করে বলবে? সে তো এখনো এতটা ফ্রি হয় নাই এ কথা বলার মতো। তে আলতো করে জঙ্কুকের মাথায় হাত বোলাতে শুরু করে। জঙ্কুক আরামে চোখ বন্ধ করে। তে অপলক তাকিয়ে থাকে তার কোলে মাথা রেখে শুয়ে থাকা সুদর্শন পুরুষটার দিকে। জঙ্কুক চোখ খুলে তের দিকে তাকায়। তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সে বলে, কি দেখো সোনা? আপনাকে দেখি, আপনি অনেক সুন্দর। সবার কাছেই তার প্রিয় মানুষ সুন্দর। আপনি আমার প্রিয় না, তাই বুঝি? দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকে। এই তাকিয়ে থাকার মাঝে এত সুখ নিহিত আছে তা তো তের জানাই ছিল না। জঙ্কুক তের গালে হাত ঘষে দেয়। দুজন ভালোবাসার জোয়ারে ভাসে। জঙ্কুক নেশালো সুরে আস্তে করে বলে, তুমি পরীর মতো সুন্দর জান। খুব ভালোবাসি। আচ্ছা। জঙ্কুক তের গাল থেকে হাতটা নিয়ে যায় তের ঘাড়ে, মাথাটা নিচের দিকে টেনে এনে তের কপালে চুমু খায়। তে মিষ্টি করে হাসে। জঙ্কুক আস্তে আস্তে তের গালে, চোখে, নাকে চুমু দেয়। তে চোখ বন্ধ করে আদর গ্রহণ করে। জঙ্কুক বলে, তে ঠোঁটে চুমু দেই। তে চোখ খুলে তাকায়। জঙ্কুক বিড়বিড় করে বলে, একটু চুমুই তো দেব, অন্য কিছু তোমার পারমিশন ছাড়া করব না সোনা, প্লিজ। না, একটুতে প্লিজ। তে বারণ করছিল, তার কারণ হচ্ছে জঙ্কুক যখন তার ঠোঁটে চুমু খায় তখন তার ভেতরে প্রচুর পরিমাণে উত্তেজনা শুরু হয়, যেটা সে হ্যান্ডেল করতে পারে না। কিন্তু তারও খুব ইচ্ছা করে জঙ্কুকের কাছ থেকে আদর খেতে। সে লজ্জা মাখা মুখে বলে, আচ্ছা। জঙ্কুক আলতো করে তে নরম ঠোঁটে একটা চুমু খায়, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবে কয়েকটা চুমু খায়। তে চোখ বন্ধ করে ফেলে। জঙ্কুক তের পেটের কাছে শাড়ি সরিয়ে মুখটা গুজে দেয় তের পেটে। ঠোঁট ছুঁয়ে বলে, বেবি জান, আদরে আদরে মেরে ফেলতে পারি। তে তার নরম কোমল পেটে জঙ্কুকের ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। হাত দিয়ে সরাতে চায়, ততক্ষণে জঙ্কুক দু হাতে তাকে জড়িয়ে ধরেছে। তে ফিস ফিস করে বলল, যদি সরে না যান তাহলে এখনই মরে যাব। এই সামান্য আদরে মরবেন না বেবি জান, এত ভালোবাসবেন না, আমি সইতে পারি না। কিচ্ছু হবে না বেবি জান, খুব ভালোবাসবো তো। সুখের রাজ্যে আমার রানীকে নিয়ে ঘুরবো। তের শরীরটা অবশ্যই আসে। জঙ্কুক তের জড়সড় ভাব বুঝতে পেরে সরে যায়। তের যেন শরীরে চানটা ফিরে আসে। জঙ্কুক সরে যাওয়াতে যেমন ভালো লাগছিল, অন্যদিকে খুব খারাপ লাগছিল। মন চাইছিল জঙ্কুক এভাবেই থাকুক, তাকে আরো আদর করুক, আদরে আদরে পাগল করে দিক। ক্ষতি কি? সে অন্যদিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নেয়। ততক্ষণে জঙ্কুক উঠে দাঁড়িয়ে পড়েছে। তে নিজেকে শান্ত করে উঠে দাঁড়ায়। জঙ্কুক প্যান্টের পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে তে সামনে ধরে আস্তে করে বলে, বেবি জান, বিয়ের সময় তোমাকে কিচ্ছু দিতে পারিনি, এটা তোমার জন্য। তে অবাক হয়ে যায়, এটা কি? খুলে দেখো। তে খুলে দেখে পাথরের লকেট সমেত সোনার একটা গলার হার। সে অবাক হয়ে বলে, এই লকেটটা? জঙ্কুক তাকে আশ্বস্ত করে বলল, ডায়মন্ডের। তে বিস্ময়ে হতভাগ, অবাক হয়ে হারটা দেখছে। কেন এনেছেন এটা? জঙ্কুক হেসে বলে, আমার পরীর জন্য। তে দম আটকে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সে ডায়মন্ড পরবে, এটা তার কল্পনার বাইরে ছিল। এটার দাম কত? জঙ্কুক হেসে বলে, 1,80,000। তে চোখ বড় বড় করে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। উত্তেজিত হয়ে বলল, কি করেছেন আপনি? এত দামি জিনিস আনার কি দরকার ছিল? তোমার বরের অনেক আছে বেবি জান, এতটুকু তার বইয়ের জন্য খরচ করলে কমবে না। কোনো দরকার ছিল না, আমি এত দামি জিনিসের যোগ্য না। বাবার রানী কিসের যোগ্য সেটা
আমি জানি, এদিকে আসো তো। জঙ্কুকের হাত থেকে হাতটা নিয়ে নিজেই পরিয়ে দেয়, তারপর পেছন থেকে জড়িয়ে ধরে বলে, সব সময় এটা পরে থাকবে। এত দামি জিনিস পরে থাকলে যদি হারিয়ে যায়? জঙ্কুক তের গলায় ছোট্ট একটা চুমু খেয়ে বলে, তাহলে আর একটা এনে দেব সোনা। তে চুপ করে থাকে। জঙ্কুক বলে, আমার হয়ে থাকবে তো সারা জীবনের জন্য? এত দামি জিনিস না দিলেই থাকবো। আমার লক্ষ্মী বউ। জঙ্কুক খুশি হয়ে তেকে আবারও চুমু দেয়। তে ফিস ফিস করে বলে, শিরশির লাগছে। জঙ্কুক পাত্তা দেয় না তের কথা। সে পেছন থেকে সামনে এসে তের গলার দিকে তাকিয়ে বলে, বিয়ের দিন যখন প্রথম ঘুমন্ত অবস্থায় তোমাকে তোমাদের বাড়িতে দেখেছিলাম, সেই দিনই ভেবেছিলাম আমার পরিটাকে এই উপহারটা দেব। কথাটি শেষ করে জঙ্কুক ঝুঁকে যায় তের গলার দিকে। লকেটটার মাঝখানে জোরে চুমু খেয়ে নেশামাখা কণ্ঠে আবারও বলে, বেবি জান, আমার গিফট কখন দেবে? তে জঙ্কুকের গালে হাত রাখে, চোখের নেশায় চোখ মিশিয়ে ঘন গলায় বলে, খুব শীঘ্রই। জঙ্কুক তের দু গাল দু হাতের তালুতে ধরে চোখের দিকে তাকিয়ে বলে, আই লাভ ইউ তে, আই রিয়েলি লাভ ইউ, আই লাভ ইউ টু। আমি বেশি ভালোবাসি কিন্তু। তে সইতে পারছে না জঙ্কুকের এত আদরিক কথা আর স্পর্শ। সে মিনমিন করে বলে, আচ্ছা। তারপর রাতের বেলা সবাই একসঙ্গে ডিনার করতে বসে। সবাই খাবার খাচ্ছিল আর এটা ওটা নিয়ে গল্প করছিল। রাতের খাবারের আইটেমে ইলিশ মাছ রান্না করা হয়েছে। সবাই খাবার খাচ্ছে, তবে তে শুধু ভাত নাড়াচাড়া করছে, কারণ সে তো মাছের কাঁটা বাছতে পারে না। এত বড় মেয়ে বিয়ে হয়েছে, আল্লাহ চাইলে কয়দিন পর বাচ্চার মা হবে, সে কিনা মাছের কাঁটা বাছতে পারে না। এটা তের জন্য খুব লজ্জাজনক ব্যাপার। সে বলতে পারছিল না, সে চুপ করেই ছিল। জঙ্কুক খাবারের ফাঁকে ফাঁকে আর চোখে থেকে নোটিস করছে। লিসা, বুগাম, টুনিও খাবারের ফাঁকে ফাঁকে তের দিকে তাকাচ্ছে। তারা তিনজন তাকাচ্ছিল তের গলায় ঝলমল করা লকেটটা দেখে। বুগাম, লিসা একবার তের দিকে তাকাচ্ছে তো একবার জঙ্কুকের দিকে তাকাচ্ছে। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে চোখে চোখে ইশারায় কথা বলছে, হাসছে। তারা দুজনই খুশি। এত বছর বয়সে তার নাতিটা কেবল মাত্র সুখের দেখা পেয়েছে। এই সুখটা যেন সারা জীবন থাকে। এদিকে জঙ্কুক দিব্যি বুঝতে পারছে তে মাছের কাঁটা বাছতে পারছে না, কিন্তু দাদা আর দাদির সামনে লজ্জায় সে কিছু বলতে পারছে না। তে খাবার খাওয়ার এক ফাঁকে হঠাৎ করে লিসার দিকে তাকায়। লিসা তার দিকেই তাকিয়েছিল। লিসা চোখের ইশারা করে থেকে জিজ্ঞাসা করছে, মাছের কাঁটা বাছতে পারো না? তে মলিন হেসে মাথা নেড়ে না বোঝায়। লিসা সঙ্গে সঙ্গে জঙ্কুককে ইশারা করে দেখিয়ে দেয়। তে মাথা নেড়ে না করে। তে পারবে না না করে দিতে লিসা থেকে চোখ রাঙায়। তে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলে। লিসা তখন বুগামের দিকে তাকিয়ে বলে, শুনেন না, ইলিশ মাছের এত ছোট ছোট কাঁটা আমি চোখে দেখতে পারতাছি না। বয়স হয়েছে, কিন্তু মাছটা খাইতে আমার খুব ভালো লাগতাছে। আমাকে কাঁটা বেছে দেন তো। কথাটি বলে লিসা বুগামের প্লেটে মাছের পিস উঠিয়ে দেয়। বুগাম মাছের পিসে হাত দিয়ে কাঁটা বাছতে থাকে আর বলে, আহা আমার পরানিটা, দেখতে পারতাছো না? আগে তো কইবা। আমার চোখ আছে না তোমার দেখার লেগা, আর চোখে দেখতাছো না মানিটা কি? এত এত গুড়া মাছ খাওয়াইলাম, তারপরও চোখে সমস্যা হইতাছে। কালকেই তোমাদের ডাক্তারের কাছে লইয়া যাবো। জঙ্কুক খাচ্ছে, তবে খাওয়ার গতিটা কমিয়ে দিয়েছে। সে তার দাদার দিকে তাকিয়ে দাদার বলা কথা শুনছে, তবে তে স্তব্ধ। কারণ জঙ্কুক ছোট্টবেলা থেকে তার দাদা দাদির এই ধরনের আচরণ দেখে অভ্যস্ত, কিন্তু তে কখনোই না। না তের দাদা দাদি না বাবা মা, তারা কখনোই বাচ্চাদের সামনে এইভাবে কথা বলে নাই। যদি বলেছে তাও গোপনে। বুগাম মাছের কাঁটা বাচ্ছে আর লিসা মাছ খাচ্ছে। জঙ্কুক খাচ্ছে আর একটু পরপর তাদের দিকে তাকাচ্ছে। লিসা বলে, শুনছেন, শুধু পরানির সমস্যা দেখলেই কি চলবো? নাতবউ যে কাঁটা বাছতে পারতাছে না, দেখেন না কেন? তার কাঁটাটাও বাইছা দেন। লিসা কথাটি বলেই বুগামকে হাতের কেনো দিয়ে খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বুগাম বলে, ও আহো আহো নাতবউ, তুমি আমার পাশে আইসা বহো, দুইজনকে দুই দিক দিয়ে মাছের কাঁটা বাইছা দিই। না, দরকার নেই, আমি পারবো। কথাটি বলেই জঙ্কুক তের প্লেটটা তার সামনে থেকে সরিয়ে ফেলে। তারপর নিজের প্লেট থেকেই থেকে ভাত খাওয়াতে শুরু করে নিজের হাতে। হা করো বিবিজান, কাঁটা বাছতে হবে না, হাতেও খেতে হবে না, আমি খাইয়ে দিতে পারবো। জঙ্কুকের কথা শুনে বোগাম আর লিসা হু হু করে হেসে ওঠে। সঙ্গে তেও হাসে। হা হা বোন, খাও খাও, স্বামীর হাতের খাবার খাওয়া খুব সৌভাগ্যের। লিসা কথাটি বলে বোগামের দিকে তাকিয়ে বলে,
ওমা, আপনি বসে আছেন কেন? আমারে খাওয়ায়া দেন, নাতির কাছ থেকে কিছু শিখেন। হায় আল্লাহ, নাতির কাছ থেকে শিখতে যাবো কি লিখিয়া? আমি কি কম পারি পরানি? তুমি চাইলে সবার সামনে আমি তোমার ঠোঁটে ঠোঁটে খাওয়া দেই। দাদা শ্বশুরের কথা শুনে তের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে, কান দিয়ে ধোয়া বের হচ্ছে। জঙ্কুক প্লেটের দিকে তাকিয়ে চুপচাপ থেকে খাওয়াচ্ছে। ফুলি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ভাতের প্লেট হাতে নিয়ে দৌড় দিতে দিতে বলে, সিসি, এই বাড়ির বুড়া মানুষটি লজ্জা নাই, এরা কি দেখে না আমার যে বিয়ে হয় নাই? বোকাম হো হো করে হেসে উঠে বলে, তুই চিন্তা করিস না রে টুনি, তোর বিয়ার ব্যবস্থা করতাছি। জামাই লিয়া এইখানেই থাকবি, তারপর 3 জোড়া মিললে রোমাঞ্চ করবো। লিসা বোকাম হাসতে হাসতে শেষতে লজ্জায় মাথা উঁচু করছে না। জঙ্কুক চুপচাপ থেকে খাওয়াচ্ছে, সে পাত্তা দিচ্ছে না তার দাদা দাদির কথা। জঙ্কুক শান্ত স্বভাবের, একান্তই তের কাছে রোমান্টিক হলেও অন্যের সামনে এসে লজ্জা পায়। তবে জঙ্কুকের এই লজ্জাগুলো কতদিন স্থায়ী থাকবে সেটা বলা যাচ্ছে না, কারণ বিয়ের পর প্রত্যেকটা মানুষই একটু নির্লজ্জ হয়ে যায়। তের সাথে ভাব হওয়ার আগে জঙ্কুক প্রতিদিন রাত 10টার দিকে খামার থেকে আসতো, কিন্তু এখন দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করে, তারপর বিকালের দিকে খামারে যায়, সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে। তবে প্রতিদিন রাতে ডিনারের শেষে একবার খামার দেখতে যায়। আধা ঘন্টার মধ্যে পুরোটা খামার একটা চক্কর দেয়, কর্মচারীদের সাথে কথা বলে বাড়িতে ফিরে আসে। 10টার পরে যায়, ফিরতে ফিরতে 11:15 কি 11টা বেজে যায়। আজকেও প্রতিদিনের মতো রুমে এসে দরজা বন্ধ করে বিছানার দিকে তাকিয়ে দেখে তে শুয়ে আছে। জঙ্কুককে দেখে জঙ্কুকের দিকে একবার তাকায় তে, তারপর উল্টো পাশ ফিরে শুয়ে পড়ে। জঙ্কুক হাসে তার বিবিজানের দিকে তাকিয়ে। দুজনের মিলনের রাত থেকে তে একটা জিনিস লক্ষ্য করছে, জঙ্কুক সব সময় শার্ট কিংবা গেঞ্জি খুলে উদাম গায়ে শোয়। তে জিজ্ঞাসা করেছিল জঙ্কুককে এই ব্যাপারে। জঙ্কুক বলেছে সে নাকি সব সময় এভাবেই ঘুমায়, কিন্তু তের সাথে সম্পর্কটা একটু অন্যরকম ছিল, তাই নিজেকে গুটিয়ে রেখেছে। কিন্তু এখন তো তার প্রয়োজন নাই, যা ইচ্ছা তাই করতে পারে। জঙ্কুক লাইট অফ করে ডিম লাইট চালিয়ে দিয়ে বিছানায় চলে আসে। পেছন দিক দিয়ে তেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ের মধ্যে ঠোঁট ছুঁয়ে ছোট্ট ছোট্ট চুমু দিতে শুরু করে। যদিও তের কাছে প্রমিস করা তে না চাইলে কাছে আসবে না, তবে এতটুকু ছাড়া তো সে থাকতে পারবে না, আর তেও বারণ করে না। জগতের মধ্যে হাত ঢুকিয়ে পেট লাইট করে, মাথাটা উঁচু করে তের গলাতে অসংখ্য খায়, গালে মুখে ঠোঁটে নাকে অসংখ্য চুমু খায়। কয়েক মিনিট জঙ্কুক এটা কন্টিনিউ করে, তে চুপচাপ থাকে। শেষে তের ঠোঁটে গাঢ় চুমু খেয়ে গুড নাইট উইশ করে জঙ্কুক থেকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জঙ্কুক থেমে যেতে তের প্রচুর পরিমাণে বিরক্ত লাগছে, অশান্তি লাগছে শরীরে। আজকে সন্ধ্যার দিকে ছাদে জঙ্কুক তার সাথে অনেক রোমান্টিক হয়েছে, তারপর নিজের হাতে খাবার টেবিলে খাবার খাইয়ে দিয়েছে, আবার এখন এত আদর। তে সবসময় অনুভব করে জঙ্কুকের হার্টবিট প্রচুর পরিমাণে ফাস্ট থাকে যখন তার কাছে থাকে, তার সান্নিধ্যে থাকে। তবে আজকে তার বুকের মধ্যে হাতুড়ি পেটাচ্ছে, পেটের মধ্যে হাজার হাজার প্রজাপতি উঠছে, পেটটা অসম্ভব ব্যথাও করছে। 3-4 দিন ধরেই তো জঙ্কুক এই সেম কাজই করে তার সাথে, তবে তখন তো এমন মনে হয়নি। তবে কি তখন অসুস্থতার কারণে মস্তিষ্ক আর শরীর ব্যাপারটা স্বাভাবিকভাবেই গ্রহণ করেছে, বাট আজকে পারছে না। কিছুতেই ঘুম আসছে না তের, হাত পা শিরশির করছে, কেমন যেন অস্থির অনুভূতি হচ্ছে। শান্তভাবে শুয়ে থাকতে পারছে না তে। জঙ্কুকের বাহুডোরের মধ্যে কেমন মুচড়ামুচড়ি করছে সাপের মতো। জঙ্কুক অনেক সময় ধরে ব্যাপারটা লক্ষ্য করছে, তবে জঙ্কুক একেবারে শান্ত হয়ে আছে, কিচ্ছু বলছে না সে তার বিবিজানকে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর তে মাথা ঘুরিয়ে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুকের বাহুডোরে থাকার কারণে জঙ্কুক বুঝতে পারে তে মাথা ঘোরাচ্ছে। জঙ্কুক সঙ্গে সঙ্গে চোখ খুলে তের চোখের দিকে তাকায়। তে বলে, এখনো জেগে আছেন, ঘুমান নাই? এত তাড়াতাড়ি তো ঘুম আসে না। তোমার কি হয়েছে? তুমি কেন ঘুমাচ্ছ না? তাড়াতাড়ি ঘুম আসে না কেন? জঙ্কুক টুপ করে তে নাকের ডগায় চুমু খেয়ে বলে, আপনি যে খুব চালান আমাকে বিবিজান, তাই তো ঘুম আসে না। তে তাকিয়ে থাকে জঙ্কুকের চোখের দিকে। জঙ্কুক বলে, আপনার কি হয়েছে? ঘুমাচ্ছেন না কেন? খুব অশান্তি লাগছে। কোথায়? বুকে, পেটে, সারা শরীরে। জঙ্কুক চোখ ছোট ছোট করে তের মুখের দিকে তাকিয়ে থাকে, বলে, অশান্তি কমাতে আমি সাহায্য করি। তে সঙ্গে সঙ্গে পুরোপুরি জঙ্কুকের দিকে ফিরে শোয়। জঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে ঘন নিঃশ্বাস নিয়ে বলে, আচ্ছা। জঙ্কুক ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে, তেকে চেপে ধরে নিজের শরীরের সাথে। সে তো জ্যাকপট পেয়ে গেছে, আজকে তাকে পায় কে? মুহূর্তের মধ্যে শান্ত রুমটা অশান্ত হয়ে যায়। শান্ত মানুষ দুটো পুরোপুরি অশান্ত হয়ে যায়। রুমের মধ্যে ভারী নিঃশ্বাস আর দুজনের আলিঙ্গনের শব্দে পুরোটা রুম গরম হয়ে উঠেছে। জঙ্কুক প্রচুর পরিমাণে ডেসপারেট। তে পাগলামি করছে প্রচুর। তের পাগলামিতে জঙ্কুক দিশা হারাচ্ছে বারবার। তে উন্মাদ। ভালোবাসা এত মধুর তার তো জানা
ছিল না। এই মধু পান করে সে প্রচুর সুখ অনুভব করছে। সুখের রাজ্যে ভাসছে দুজন। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তে গোসল করে, আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নার দিকে তাকিয়ে দেখে তার ফর্সা গলায় লকেটটা ঝলঝল করছে। এত দামি উপহারটা গলায় নিয়ে ঘোরার তো কোনো মানে হয় না, কিন্তু সাহেবের কড়া হুকুম, গলা থেকে হার খোলা যাবে না। তার জীবন্ত ডায়মন্ডের গলায় নাকি ডায়মন্ডের হাড়ি মানায়। সে দেখবে মন ভরে। তে লকেটটা সামনে ধরে একটা চুমু খায়। কাল রাতে তার নিজের পাগলামি আর জঙ্গকের অতিরিক্ত উত্তেজনার কথা ভেবেই তার অঙ্গ ঠান্ডা হয়ে আসে। ইস, কি লজ্জা! গভীর রাতে অন্ধকারে স্বামীর সংস্পর্শে এসে তার যে কি হয়ে গিয়েছিল, সেই কথাগুলো ভেবে নাকের ডগা টিপ টিপ করে শিরশিরিয়ে ওঠে। ইস, এত বড় একটা ছেলের সাথে সে কিনা পাগলামি করেছে। ছেলেটাও তো কম পাগলামি করে নাই। কথাগুলো ভেবেই তের অবাক লাগে। লকেটটার দিকে তাকিয়ে তে ভাবছে, প্রথম দিন কি কষ্টটাই না দিয়েছিল জঙ্গককে। সেই অপরাধ বোধ তাকে সারাটা জীবন পোড়াবে। জঙ্গক তাকে খুব ভালোবাসে, আর এই সত্যিটা উপলব্ধি করতে পেরেই তার নিজেকে খুব সুখী মনে হয়। এই যে ভোরবেলা ঘুম থেকে উঠে তাকে অসংখ্য চুমু খেয়েছে, আদরে আদরে ভরিয়ে দিয়েছে। গলা সমেত লকেটের চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বারবার জিজ্ঞাসা করেছে শরীরে কোথাও কোনো অসুবিধা হচ্ছে নাকি। জঙ্গক যে তাকে নিয়ে খুব ডেসপারেট, সে তো আধো আধো চোখ খুলে সেটা জঙ্গকের মুখের দিকে তাকিয়ে বুঝেছে। খামারে যাওয়ার আগে বারবার বলে গেছে যদি কোনো অসুবিধা হয়, খারাপ লাগে, তাহলে তাকে ফোন করে বলতে। এমন একটা ভালোবাসার মানুষকে কি ভালো না বেসে থাকা যায়? সেও তো খুব ভালোবাসে তার বরকে। খুশি, খুব খুশি। সে রুম থেকে বের হয়ে বাড়িতে বিশাল আয়োজন টের পায়। দাদির কাছ থেকে জানতে পারে আজকে তার একমাত্র ফুপি শাশুড়ি বেসুজি আসছে। ওনার জন্যই আজকে বিশাল আয়োজন। লিসা বানু থেকে বলে, বোন, আমার মায়াটা একটু বেশি রক্সটা, যদি কিছু বইলা ফেলে গায়ে নিও না। আচ্ছা দাদি, সমস্যা নাই। লিসা চলে যেতেই টুনি চুপচাপ দেখে বলে, ভাবি, কাল নাগিনী আইতাছে, সাবধানে থাকেন। টুনির কথার মানিতে বুঝতে পারে না। সে বলে, মানে? ফুফুর লগে তো হের মাইয়া আইতাছে নেন্সি। হ্যাঁ, তো ভাইজানকে খুব ভালোবাসে। ভাইজান হের জানে জিগার। ফুফু তো তার মাইয়ারে বিয়েও দিতে চাইছিল, সবাই রাজি ছিল, কিন্তু ভাইজান রাজি হয় নাই। ভাইজান যে কেন রাজি হয় নাই সেটা কেউই জানে না। আপনাদের বিয়ের কথা শুননা যে কি রাগ করছে, এখন আবার আইতাছে, আল্লাহ জানে কি করে। তে অবাক হয়। জঙ্গক তো নেন্সির কথা কিছুই বলেনি। তোমার ভাইজানও কি নেন্সিকে ভালোবাসতো? সেটা তো আমি জানি না, তবে নেন্সি আফা আর ভাইজানের না খুব মিল ছিল। অজানা আশঙ্কায় তের বুকটা কেঁপে ওঠে। সুখের দেখা পেতেই কি ঝড় আসছে। সে আসার আগে জঙ্গকের জীবনে অন্য কেউ ছিল। রাতে ওনারা এসে পৌঁছায়। ওনাদেরকে আনতে স্টেশনে জঙ্গক নিচে যায়। বাইরে লাইটের আলোর কারণে তে রুম থেকে দেখা যাচ্ছে। গেট দিয়ে জঙ্গক বাড়িতে প্রবেশ করেছে, আর তার পাশে লম্বা একটা মেয়ে হেসে হেসে কথা বলছে। তের গাটা জ্বলে যায়। মেয়েরা আর যাই হোক না কেন, ব্যক্তিগত পুরুষের কাছে অন্য কোনো নারী পছন্দই করে না। তে রুম থেকে জলদি বের হয়ে যায়। তেকে দেখে জঙ্গকের ফুপুর মুখটা অন্ধকার হয়ে যায়। মুখটা কালো করে তেকে ইঙ্গিত করে বলে, এই মেয়ে পছন্দ হলো? লিসা বানু মেয়ের হাত ধরে বলে, অনেক দূর থেকে আইসোস মা, আগে হাত মুখ ধুবি, চল ঘরে চল। ওনারা চলে যায়। তেকে দেখে নেন্সি জঙ্গকের গা ঘেঁষে দাঁড়ায়। নেন্সির হাতের সাথে জঙ্গকের হাত টাচ লাগছে। তে ওই দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। তের চোখের দৃষ্টি অনুসরণ করে জঙ্গক সরে দাঁড়ায়। নেন্সি হেসে বলে, জঙ্গক ভাই, তুমি তো দেখি ছোট্ট মেয়ে বিয়ে করেছো, বউ সব বোঝে তো। জঙ্গক নেন্সির দিকে তাকিয়ে বলে, নিজের মতো করে নেব, তাই ছোট্ট মেয়ে বিয়ে করলাম। পাকনা মেয়ে মানুষ আবার আমার পছন্দ না। আর এত বোঝাবুঝির কি আছে? ও কি আগে ছেলেদের সাথে উঠা বসা করতো নাকি? আমি আমার রাজকুমারীর প্রথম পুরুষ। জঙ্গকের কথা শুনে নেন্সি হেসে বলল, এসে কথা ফুটেছে দেখছি, সব বউয়ের কারিশমা, তাই না? নেন্সির তেরা তেরা কথা বলে তের মেজাজটা খারাপ হয়ে গেল। ফুপি জঙ্গকের কাছে নেন্সির বিয়ে দিতে পারেনি বলে বেজায় রেগে আছে। রাতে নেন্সি জঙ্গকের রুমে আসে। তে তখন ঘুমানোর আয়োজন করছে। নেন্সি এসে জঙ্গকের পাশে বসেই গল্প জুড়ে দেয়। বিছানার অপর পাশে তে চুপচাপ বসে থাকে। নেন্সি কথার ছলে বারবার জঙ্গকের গা ছুঁয়ে দিচ্ছে। জঙ্গক বিরক্ত হয়ে বারবার হাত সরিয়ে দিচ্ছে। মেয়ে হয়ে কি নির্লজ্জ আচরণ! তের কাছে একটু ভালো লাগছে না এসব। রাত বাড়ছে, কিন্তু নেন্সি যাওয়ার নামই নিচ্ছে না। জঙ্গকও যেতে বলছে না, বরং কথা বলছে। তে বসে থাকতে পারছে না। সে উঠে দাঁড়ায়। শান্ত চোখে জঙ্গকের দিকে তাকিয়ে বলে, আমার খুব ঘুম পাচ্ছে, আপনারা কথা বললে বাইরে রুমে গিয়ে বলুন প্লিজ। নেন্সি জঙ্গকের দিকে তাকিয়ে বলে,
বাইরে চলো, শেষের অংশটুকু না শুনলে মজা পাবে না। দুজনে উঠে দাঁড়ায়, যেতে নিয়ে জঙ্কুক পেছনে ফিরে বলে 5 মিনিটে আসছি। জঙ্কুক নেন্সির সাথে চলে যাচ্ছে, অপমানে তার চোখ ভরে পানি আসছে। জঙ্কুক বুঝিয়ে দিল তার থেকে নেন্সি বেশি গুরুত্বপূর্ণ। রুমের লাইট অফ করে চুপচাপ শুয়ে পড়েতে অভিমানে বুকে প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে। চোখের পানি হাত দিয়ে মুছতে মুছতে লাল বর্ণ ধারণ করেছে চোখ দুটো। নেন্সি একটা উপন্যাসের কাহিনী বলছে, জঙ্কুক যেমন বই পোকা তেমন নেন্সিও, এই একটা দিকেই দুজনের মিল। আর যখনই তাদের কথা হয় এই বই নিয়েই কথা হয়। নেন্সির বলা কাহিনী এতক্ষণ ভালো লাগলেও এখন জঙ্কুকের একটুও ভালো লাগছে না। তে রাগ মিশ্রিত অভিমানী মুখটা জঙ্কুকের চোখের সামনে ভেসে উঠতেই তার খুব অশান্তি লাগছে, অসহ্য লাগছে নেন্সির বলা গল্পটা। সে আর বসে থাকতে পারছে না, ভালো লাগছে না, বিরক্ত লাগছে। উঠে দাঁড়িয়ে বলে সকালে শুনবো। নেন্সির নাসর বান্দা জঙ্কুকের হাত ধরে বলে এখনই বলি, পরে আর ভালো লাগবে না। নেন্সির হাতটা ছাপটা মেরে সরিয়ে দিয়ে জঙ্কুক বলে যখন তখন গায়ে হাত দেবে না। জঙ্কুক হন হন করে রুমে চলে আসে। অন্ধকার রুমে ড্রিম লাইটের আলোতে দেখে তে জড়সড় হয়ে শুয়ে আছে। জঙ্কুক থেকে ডাকে, কোনো সাড়া পায় না। সে দরজা বন্ধ করে আস্তে করে গিয়ে তের পাশে শুয়ে পড়ে। হাত বাড়িয়ে তের কাঁধের ওপরে হাতটা রাখে। উন্মুক্ত ঘাড়ে আঙুল দিয়ে টাচ করতে করতে নরম সুরে ডাকে, আমার বেবি জান কি ঘুমিয়ে পড়েছে নাকি? তে এদিকে তাকাও না সোনা।